1912 সালের এপ্রিল মাসে ডুবতে অযোগ্য বলা টাইটানিক তার প্রথম ভ্রমণে ইতিহাসের নাম লিখিয়ে দিল। উত্তর আটলান্টিকের বরফে ঢাকা জলরাশিতে একটি বরফ প্রাচীরের সাথে ধাক্কা খেলেই ঘটে গেল মরণ ঘণ্টা। কয়েক ঘন্টার মধ্যেই 1500-এর বেশি মানুষ মারা গেল। এত বড় একটি জাহাজও ভাঙার থেকে বাঁচাতে পারল না। মানুষের অহংকার এক ঝটকায় ধ্বংস হলো। ডুবনের পর থেকে টাইটানিক শুধু হারানো জাহাজ নয়, বরং অন্বেষণকারীদের এবং সাহসীদের কল্পনার ছায়া হয়ে দাঁড়ায়। সবাই খুঁজতে চেয়েছিল, কিন্তু সমুদ্র ছিল অসীম, রহস্যময় এবং ভয়ঙ্কর। 20 শতকের প্রথমার্ধে কোনো প্রযুক্তি ছিল না মাইলের গভীরে অনুসন্ধান করার। কেউ ঠিক জানতো না জাহাজ কোথায়। 1930 থেকে 40-এর দশকে খোঁজার চেষ্টা চলল পুরনো গ্র্যাপলিং হুক এবং বরফময় জলের লাইনের সাহায্যে। প্রায় সবই ব্যর্থ হলো। অবশেষে 1985 সালে 73 বছর পর 12,500 ফুট গভীরে জাহাজের ধ্বংসাবশেষ মিলল। বিশ্ব হতবাক। বাঁশির মতো বুকে গ্র্যান্ড সিরি ভেঙে হলেও ভয়ঙ্করভাবে ঠিক আছে। ধ্বংসাবশেষ এলাকা এক গল্প বলছে, যা বই কখনো বলতে পারে না। কিন্তু কি করে পাওয়া গেল এই জাহাজকে? চলুন আজকের জেনে নেওয়া যাক। Titanic is just past the midpoint of her journey to New York. There's flows warm from frozen seawater. 1912 সালের 14ই এপ্রিলের রাতটা আটলান্টিক মহাসাগরের জন্য ভয়ঙ্কর রূপ নিয়েছিল। আরএমএস টাইটানিক, যা স্বপ্নের জাহাজ হিসেবে খ্যাতি পেয়েছিল, তার প্রথম যাত্রায় সাউথহ্যাম্পটন থেকে নিউ ইয়র্কের উদ্দেশ্যে ছুটছিল। প্রায় 882 ফুট দীর্ঘ এই জাহাজে সুইমিং পুল, বিশাল সিঁড়ি এবং অভিজাত কেবিনগুলো ছিল। এটি মানুষের প্রকৌশল কল্পনার শীর্ষে অবস্থান করছিল। জাহাজের ভেতরে যাত্রীরা আনন্দ উপভোগ করছিলেন, এমনকি কেউই ভাবতে পারেননি যে ঘন অন্ধকারে এক নির্মম দুর্যোগ অপেক্ষা করছে। রাত প্রায় 11:40-এ বরফের ঠান্ডা ও চাঁদহীন সমুদ্রে, যা কেউ অচেতনভাবে চলছিল, হঠাৎ একটি বিশাল বরফের পাহাড়ের সঙ্গে সংঘর্ষ হলো। টাইটানিকের অডাঙা জাহাজ খ্যাতি সত্ত্বেও বরফের সঙ্গে ধাক্কা লাগার ফলে জাহাজের প্রাচীর ফেটে গিয়েছিল। কয়েকটি জলরোধী কামরা ভেঙে যাওয়ায় জাহাজের অভ্যন্তর ধীরে ধীরে জলমগ্ন হতে লাগলো। মাত্র কয়েক ঘন্টার মধ্যে 1500-এর বেশি মানুষ জীবনের আলো হারালো। লঞ্চের ঘন অন্ধকার এবং জীবাণুমুক্ত কক্ষপথে আতঙ্ক ছড়িয়ে পড়ল, আর অপর্যাপ্ত জীবনরক্ষাকারী নৌকা একের পর এক মানুষের প্রাণ খুইয়ে দিল। এই মর্মান্তিক খবর বিশ্বের কাছে পৌঁছালে অবিশ্বাস্য ছড়িয়ে পড়ল। সংবাদপত্র টাইটানিককে মানুষের প্রকৌশলের অনন্য কৃতিত্ব হিসেবে তুলে ধরেছিল। কল্পনা করা যায়নি এটি সম্পূর্ণভাবে হারিয়ে যেতে পারে। যাত্রী পরিবারের বেঁচে থাকা সদস্যদের খুঁজতে আশা ধরে রাখছিল, আর ধীরে ধীরে পুরো বিশ্ব শোক ও হতবাগের মিশ্রণে নিমগ্ন ছিল। টাইটানিক আর কেবল সফলতার প্রতীক নয়, এটি মানব দুর্বলতার চরম উদাহরণ হয়ে গেল। কিন্তু জাহাজের ধ্বংসাবশেষ দশকের পর দশক ধরে সমুদ্রে লুকিয়ে ছিল। এটি আটলান্টিকের প্রায় 12,500 ফুট গভীরে অবস্থান করছিল, এমন একটি জায়গায় যেখানে তখনকার কোনো প্রযুক্তি পৌঁছাতে পারত না। 20 শতাব্দীর শুরুতে সাবমেরিন বা ডাইভিং যন্ত্রপাতি সামুদ্রিক গভীরতার চাপ সামলাতে সক্ষম ছিল না। জাহাজটির নিখুঁত অবতরণ স্থান জানা ছিল না, তাই খোঁজে তেমন সহজ ছিল না। এই কঠিনের সাথে মিলিত হলো বিশ্বযুদ্ধ ও অর্থনৈতিক বিপর্যয়ের বাস্তবতা। 2 বছরের মধ্যেই প্রথম বিশ্বযুদ্ধে আগুন জ্বলে উঠল, যা কোটি কোটি মানুষের জীবন ছিনিয়ে নিল এবং মহাসাগর অনুসন্ধানের মতো উদ্যোগগুলোকে পিছনে ফেলল। যুদ্ধ শেষে বিশ্ব অর্থনীতির মন্দার চাপে পড়ল এবং পরবর্তী বিশ্বযুদ্ধের ধ্বংসযজ্ঞের মধ্যে খরচ সাপেক্ষ সামুদ্রিক অভিযানগুলো আরও সম্ভব ছিল না। সরকার ও বিজ্ঞানীদের মূল লক্ষ্য হয়ে দাঁড়ালো বেঁচে থাকা, পুনর্গঠন ও সংঘাত মোকাবিলা, আর বিলাসবহুল জাহাজের জলমগ্ন রহস্য অনুসন্ধান নয়। 1970-এর দশকে ধনী উদ্যোক্তা যেমন জ্যাক গ্রিম হাজার হাজার ডলার খরচ করেছিলেন আশায় যে তিনি মর্যাদাবান জাহাজটিকে আবার চোখে দেখতে পাবেন। গ্রিম ও অন্যান্যরা সোনার যন্ত্রপাতি ও আন্ডার ওয়াটার ক্যামেরা ব্যবহার করেছিলেন, কিন্তু তাদের প্রচেষ্টায় কেবল অস্পষ্ট ফটো ও অন্ধকারে তলিয়ে থাকা সোনার রিডিংয়ের ভগ্নাংশ ফিরিয়ে এনেছিল। কোটি কোটি টাকা খরচ করেও টাইটানিক অদৃশ্য থেকে যায় 1000 মিটার ঠান্ডা জলরাশির নিচে। যতই সময় এগিয়েছে, ব্যর্থতা কল্পকাহিনীর জন্ম দেয়। ষড়যন্ত্রের তথ্য ছড়িয়ে পড়ে। কেউ কেউ দাবি করেছিলেন যে আসলে টাইটানিককে তার সহোদর জাহাজ অলিম্পিকের সাথে বদলানো হয়েছে এক বড় বিমা জালিয়াতির জন্য। অন্যরা বলেছিলেন প্রতিদ্বন্দ্বী শিপিং কোম্পানি জাহাজটি স্বেচ্ছায় ডুবিয়েছিলেন। এমনকি কিছু মানুষের ধারণা ছিল যে জাহাজে লুকানো গোপন মালামাল, সোনা, বিরল পুরাতন জিনিসপত্র বা কোনো অভিশপ্ত মমি যাত্রাকে ধ্বংসের দিকে নিয়ে গেছে। প্রতিটি ব্যর্থ অভিযান যেন এই গল্পগুলির সত্যতা প্রমাণ করছিল। একটি বড় সমস্যা ছিল যা অনুসন্ধানকারীদের বিভ্রান্ত করেছিল: অবস্থান বা কোঅর্ডিনেট। টাইটানিক প্রথম সংকেত পাঠিয়েছিল তখন পরিস্থিতি ছিল বিশৃঙ্খল। জাহাজটি ডুবে যাওয়ার সময় স্রোতের সঙ্গে ভেসে গিয়েছিল। উদ্ধারকারী জাহাজগুলো কয়েক ঘন্টা পরে পৌঁছেছিল এবং আনুমানিক অবস্থান জানিয়েছিল, কিন্তু এমনকি কয়েক মাইলের তফাতও এই বিশাল সমুদ্ররাশিতে অনেক দূরত্ব সৃষ্টি করেছিল। এই কারণে কয়েক দশক ধরে অনুসন্ধানকারীরা ভুল জায়গায় খুঁজে ফিরে এসেছে। নিশ্চিত ছিল যে তারা কাছে এসেছে, কিন্তু সবসময় শূন্যে হাতিয়ে গেছে। 1980-র দশকে অবশেষে একটি বড় অগ্রগতি ঘটে। ঠান্ডা যুদ্ধের সময় প্রযুক্তি এমন পর্যায়ে পৌঁছে গেছে যা টাইটানিক আবিষ্কারের সম্ভাবনা দিচ্ছিল।
মার্কিন নৌবাহিনী হারিয়ে যাওয়া নিউক্লিয়ার সাবমেরিন খুঁজতে উন্নত সাবমেরিন ও সোনার ম্যাপিং সিস্টেম তৈরি করেছিল। ডক্টর রবার্ট বেলার দক্ষ সমুদ্র বিজ্ঞানী গোপন প্রযুক্তি ব্যবহার করে নিজের অনুসন্ধান চালায়। তিনি নৌবাহিনী গোপন মিশনকে ঢেকে নিজের অনুসন্ধান চালাতেন এবং এমন যন্ত্রপাতি ব্যবহার করতে পেরেছিলেন যা আগের অনুসন্ধানকারীরা কল্পনা করতে পারত না। চাপ সহ্য করতে পারা রিমোট অপারেটেড ভেহিকেল, অতি সূক্ষ্ম সোনার ম্যাপিং এবং চরম গভীরে স্পষ্ট ছবি তুলতে ধরতে সক্ষম সাবমেরিন। বেলারের সাফল্যের রহস্য ছিল কেবল প্রযুক্তিতে নয়, কৌশলেও। তিনি অন্ধভাবে টাইটানিকের অনুমানিত কোঅর্ডিনেট অনুসরণ করেননি। তিনি প্রবাহ, ইতিহাসের সাক্ষীর বয়ান এবং ডুবন্ত জাহাজের ধ্বংসাবশেষের ক্ষেত্র বিশ্লেষণ করেছিলেন। এর ফলে তিনি সেই জায়গায় মনোযোগ দেন যেখানে জাহাজটি প্রকৃতপক্ষে ছিল। 1985 সালে 7 দশকের বেশি সময়ের কৌতূহল, অনুসন্ধান এবং ব্যর্থ প্রচেষ্টার পরে অবশেষে টাইটানিক তার রহস্য উন্মোচন করল। এটি কেবল ভাগ্যের কৃতিত্ব ছিল না, বরং আধুনিক প্রযুক্তি ও সুচিন্তিত পরিকল্পনার ফলাফল। গভীর সমুদ্রের আর্কিওলজিস্ট ডক্টর রবার্ট বেলার নেতৃত্বে একটি দল বিশেষ রিমোটলি অপারেটেড ভেহিকেল, যেটিকে আরবি বলা হয়, এবং সোনার ম্যাপিং প্রযুক্তি ব্যবহার করেছিলেন, যা তখনকার সময়ে বিপ্লবাত্মক ছিল। আগের অনুসন্ধানকারীরা বিশাল উত্তর আটলান্টিকে অন্ধভাবে অনুসন্ধান করলেও বেলারের দল প্রবাহের বিশ্লেষণ, আইসবার্গের পথ চলা এবং জীবিতদের সাক্ষ্য বিশ্লেষণ করে সম্ভাব্য অবস্থান শনাক্ত করেছিল। দলের প্রচেষ্টা সফল হয় যখন তারা প্রথমে সমুদ্রের তলদেশে ছড়িয়ে থাকা ধ্বংসাবশেষের খোঁজ পায়। চায়ের কাপ, বুট, ফার্নিচারের টুকরো সবই সেই ভয়াবহ দুর্ঘটনার নীরব সাক্ষী। তারপর আসে সেই মুহূর্ত যা সামুদ্রিক ইতিহাসকে চিরতরে বদলে দেয়। টাইটানিকের ভুতুড়ে রূপ। সমুদ্রের তলদেশে প্রায় 2.5 মাইল গভীরে হালকা ধারণার বাইরে থাকা সেই স্থানে ছিল হাল উভয় অংশে ভেঙে গিয়েছিল, তবে গভীর অন্ধকারে সময় যেন থেমে গেছে। ডেক, রেলিং, এমনকি ব্যক্তিগত জিনিসপত্র যেমন জুতো, বোতল এবং চায়ের কাপও অক্ষত রয়ে গেছে। রাস্টিকাল নামে একটি অনন্য অদ্ভুত রূপের মোর্চে লোহার উপর চেপে বসেছিল, যা ধীরগতিতে ধ্বংসের কাজ করলেও একই সাথে কাঠামোকে সংরক্ষণ করছিল। দৃশ্যটি একদিকে চমৎকার, অন্যদিকে মর্মস্পর্শী। মানব উচ্চাকাঙ্ক্ষার এক অহংকার স্মারক, এক অচেনা নীরব জগতে স্থির। বেলারের আবিষ্কারের পর বিশ্ব এক মুহূর্তে স্তম্ভিত হয়ে যায়। দশক ধরে টাইটানিক কেবল গল্পে বিদ্যমান ছিল, বই, সিনেমা এবং জীবিতদের কাহিনী। কিন্তু হঠাৎ বাস্তবতা সামনে আসে। হন্টিং ছবি এবং চলচ্চিত্র ফুটেজ যা গভীর সমুদ্রের নীরবতায় জাহাজকে প্রদর্শন করে। জাদুঘর এবং ইতিহাসবিদরা আর্টিফ্যাক্ট প্রদর্শনের জন্য প্রতিদ্বন্দ্বিতা করতে থাকে এবং নতুন অভিযানও উদ্বুদ্ধ হয়। টাইটানিক আর শুধু একটি স্মৃতি নয়, সে হয়ে ওঠে মানব ইতিহাসে একটি প্রায় পবিত্র নিদর্শন। পর্যটন শহর যেমন সাউথহ্যাম্পটন এবং বেলফাস্টে দর্শনার্থীর সংখ্যা বেড়ে যায়, ডকুমেন্টারি এবং সিনেমা তৈরি হয় এবং জাহাজ আবারও বৈশ্বিক কৌতূহলের কেন্দ্রে আসে। তবে আবিষ্কারের সঙ্গে আসে বিতর্ক। টাইটানিক কি 1500 জনের অধিক মৃত মানুষের সমাধিস্থল হিসেবে অক্ষত থাকা উচিত, নাকি আর্টিফ্যাক্ট সংগ্রহ করা যাবে? সরকার, ইতিহাসবিদ ও প্রাইভেট কোম্পানি নৈতিকতা ও আইনের উপর বিতর্কে জড়ায়। বেলার নিজে বারবার বলেছিলেন জাহাজটি প্রধানত একটি ঐতিহাসিক স্থান যা পর্যবেক্ষণ করা উচিত, লুণ্ঠন নয়। বিভিন্ন স্যালভেজ অপারেশন, জুয়েলারি থেকে কটারিডি পর্যন্ত অনেক কিছু উদ্ধার করে, যা বিতর্ককে আরও তীব্র করেছে। আজও আধুনিক অভিযান সমুদ্রের তলদেশে ফিরে এসে উন্নত ম্যাপিং প্রযুক্তি, 3D ইমেজিং এবং রোবোটিক্স ব্যবহার করে জাহাজের ধ্বংস প্রক্রিয়া এবং আশেপাশের ডিপ সি ইকোসিস্টেম সম্বন্ধে আরও জানার চেষ্টা করছে। টাইটানিক আবিষ্কারের প্রভাব তার চেয়ে গভীর। এটি শুধুমাত্র লোহা স্টিমের কাহিনী নয়, বরং মানব উচ্চাকাঙ্ক্ষা, অহংকার এবং প্রকৃতির কঠোর শক্তির প্রতীক। এটি জীবন কতটা ভঙ্গুর তা স্মরণ করে দেয়। টাইটানিক আমাদের কৌতূহল, গবেষণার আকাঙ্ক্ষা এবং অজানা সীমা বুঝতে সাহায্য করে। 7 দশকের বেশি সময় ধরে মানবজাতি উত্তর আটলান্টিকের জলে উত্তর খুঁজছিল, এবং যখন অবশেষে জাহাজটি অন্ধকার থেকে বেরিয়ে এলো, তা শুধুমাত্র আবিষ্কার নয়, এটি প্রতিফলন, সতর্কবার্তা এবং এমন এক রহস্য যা এখনও আমাদের গভীরতার দিকে টেনে নেয়। এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে এই ভিডিওটা দেখুন। আশা করি আপনার ভালো লাগবে। ধন্যবাদ।